নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন আমরা কিভাবে বীজ সংগ্রহ ও সংরক্ষণ করব। প্রথমত কী উপায়ে সংগ্রহ করব সেটা আমাদের জানতে হবে, তারপর সংরক্ষণ পদ্ধতিটা আমাদের জেনে নিতে হবে। এটা আমাদের বোঝা প্রয়োজন যে সমস্ত বীজই শোধন বা সংরক্ষণ পদ্ধতি একই নয়। তাই আজকের ভিডিওটি একটু লং হলেও আমরা প্রত্যেকটা বীজের বা প্রত্যেকটা গোত্রীয় বীজের সংরক্ষণ সম্পূর্ণ জেনে যাব। যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্টিফিকেট কোর্স এই বীজ উৎপাদন প্রক্রিয়া ও সংরক্ষণ ও সংগ্রহ নিয়ে আলোচনা হয়ে থাকে। তাই আপনারা যারা পেশাদার হিসেবে বীজ সংগ্রহ করবেন তারা অবশ্য যে কোনো ট্রেনিং সেন্টার থেকে সহজে ট্রেনিং করে নিতে পারেন। যে কোনো কৃষি দপ্তরে গিয়ে আপনারা যোগাযোগ করে সেখান থেকে আপনারা আপনাদের প্রশিক্ষণ থেকে জীবন জীবিকার একটা সহজ উপায় পেয়ে নিতে পারেন। তবে ঘরোয়া পদ্ধতিতে আমরা যখন বীজ সংগ্রহ ও সংরক্ষণ করব তা আমাদের সহজেই জেনে নিতে হবে এবং এই উপায় অবলম্বন করে আপনার কাঙ্ক্ষিত বীজ আপনি সহজে পেয়ে যেতে পারবেন খুব সহজেই। একদিকে যেমন বীজের জন্য বাড়তি ব্যয় লাগবে না, তেমনিভাবে আপনার যে বীজটার প্রয়োজন সেই বীজটাই আপনি পেয়ে যাবেন। বাজার থেকে আর অজানা কোনো বীজের সম্মুখীন হতে হবে না। প্রথমত যাই কিভাবে আমরা বীজ সংগ্রহ করব সেই বিষয়টার উপর। যখন যেই সিজনের যেই ফল পাকতে শুরু করবে তার প্রথম ফলগুলো হবে পূর্ণ ফল, অর্থাৎ সম্পূর্ণ পরিপুষ্ট বীজ। যেই গাছের প্রথম ফলগুলো পাকছে সেইগুলো মধ্যে তার বীজ সত্তাটা বেশি থাকে, পরবর্তী ক্ষেত্রে সেই বীজ সত্তা অনেকটা কমে যায়। যেমন আমরা দেখেছি যখন আমরা মাঠ থেকে মুগ কলাই তুলি তখন মুগ কলাই প্রথম বাজারে দাম বেশি হয়, কারণ প্রথম মুগগুলো একটু পুষ্ট মুগ বলে। দ্বিতীয় ক্ষেত্রে যে মুগগুলো ওঠে তার বীজগুলো একটু কমা হয় বলে সেই বীজগুলো সহজেই আমরা অনেক কম দামে আমাদের বেচতে হয়। কারণ প্রথম বীজগুলো বেশিরভাগ ক্ষেত্রে শোধন করে সেগুলোকে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়। শুধু মুগ নয়, ধান গম সহ বিভিন্ন তৈলবীজ সবজির বীজ এগুলো প্রথম পাকা বীজগুলোই পরিপূর্ণ অঙ্কুরোদ্গমক্ষমের মধ্যে পড়ে। তাই এইভাবেই প্রথম পাকা বীজগুলোকে সংরক্ষণ করা হয়। বীজগুলো যখন প্রায় পেকে যাবে সেই বীজগুলোকে আমরা সংরক্ষণ করব। কোনো কোনো ফসলের ক্ষেত্রে আমরা 100% যাতে ফলটা পাকে সেদিকে আমরা খেয়াল রাখব। যেমন ধানের ক্ষেত্রে আমরা কিছুটা বাকি থাকলে সেটাকে সংরক্ষণ করার চেষ্টা করব, অর্থাৎ ধানের শীষের নিচের দিকের ফলনটা আমরা না নিলেও চলবে, প্রথম আগার দিকের ফলগুলো আমাদের পেকে গেছে দেখলে সংরক্ষণ করতে পারি। সেক্ষেত্রে আমরা শশার ক্ষেত্রে সম্পূর্ণ পেকে গা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে, টমেটো ফুটি সেরকমগুলো হালকা হয়ে যাবে, অর্থাৎ ফল থেকে বীজের মধ্যে তার বীজ সত্ত্ব চলে যাবে, সেই অবস্থায় আমরা সংরক্ষণ করব। এছাড়াও আমাদের খেয়াল রাখতে হবে প্রকৃতির উপর নির্ভর করতে হবে, কারণ প্রকৃতি ফসলকে পাকতে সাহায্য করে। প্রকৃতি প্রাকৃতিক উপায়ে সেইগুলোকে মাটিতে ফেলে অনুকূল পরিবেশ সৃষ্টি করে জল বায়ু ও মাটি দিয়ে আলো দিয়ে সেগুলোকে অঙ্কুরোদ্গমের সাহায্য করে। তাই প্রকৃতিও আমাদের প্রকৃতির দিকেও খেয়াল রেখে বীজ সংরক্ষণ করতে হতে পারে। যেমন যে সমস্ত বীজগুলো আমরা পাকছে এবং তার পরবর্তী ক্ষেত্রে মেঘলা ওয়েদারগুলো খেয়াল করছি, তখন বুঝে নিতে হবে ওই বীজগুলো সংরক্ষণের সময় ওটাই, অর্থাৎ ওই বীজগুলো আপনা আপনি শুকনো হয়ে যেখানে সেখানে যাবে এবং সেখানে ঝড়ো বাতাস দিয়ে প্রকৃতি বিভিন্ন জায়গায় বীজগুলোকে ছড়িয়ে দেবে, আবার জল বৃষ্টি দিয়ে সেই বীজগুলোকে সেখান থেকে স্বাভাবিক উদ্ভিদ হিসেবে বড় হতে সাহায্য করবে। অর্থাৎ প্রকৃতি গাছপালাগুলোকে বড় হতে অনেকটা সাহায্য করে। তাই প্রকৃতির দিকে আমরা খেয়াল রেখে মেঘ বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনাময় অবস্থার পূর্বে যে সমস্ত ফসলগুলো আমরা সংরক্ষণ করব সেগুলোকে প্রথমে আমাদের ফসল থেকে বীজগুলো ধরে নিতে হবে। বীজগুলো ধরে নেওয়ার পর সেইগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করতে হবে। প্রথম রোদ্দুরটা আমরা ঈষৎ ছাওয়া রোদ্দুরের মধ্যে দেবো। তারপরের 3 থেকে 4 দিন আমরা বেশি রোদ্দুরে দেবো। বেশি রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে নেওয়ার পর
বারংবার উল্টে পাল্টে শুকোতে হবে, কারণ একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বা একবীজপত্রী যে সমস্ত বীজপত্র আছে তাদের দেখা যাবে সূর্যের আলো একদিকের পত্রতে পড়ছে, অপর দিকের পত্র স্যাঁতস্যাঁতে হয়ে আছে বা ভালো শুকোচ্ছে না। তাই আমরা মাঝে মধ্যে এদিক ওদিক পাল্টে আমরা শুকোবো। খুব একটা আঘাত লাগবে এরকম আমরা খেয়াল করব যে যেন খুব বেশি আঘাত না লাগে। টমেটোর বীজ হলে সেটাকে আমরা প্রথমে 2-3 দিন টমেটো থেকে সরিয়ে জলের মধ্যে 3 দিন রেখে দেবো। তার উপরে যে নরম জেলি অংশ সেটা পচে নষ্ট হয়ে গেলে তাকে আমরা সংরক্ষণ করলে সেটা সঠিক সংরক্ষণ। এইভাবে আমরা যেটার গায়ে নরম আস্তরণ থাকবে সেগুলোকে 2-1 দিন আমরা পচিয়ে তারপর তার থেকে ধুয়ে পরিষ্কার করে হাইড্রোজেন পারঅক্সাইডের জলে যদি ডোবাতে পারি খুব ভালো হয়। হালকা হাইড্রোজেন অর্থাৎ 2 থেকে 3 লিটার জলে আমরা 2 ml হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে তাতে ধুয়ে দিলে ভালো হয়। জীবাণু অনেকটা কম থাকে, অক্সিজেন লেভেল একটা চলে আসে। সম্পূর্ণ বীজ শুকনো হয়ে যাওয়ার পর আমরা বুঝে নেব 3 থেকে 4 দিন সর্বোচ্চ 5 দিন পর্যন্ত আমরা ভালো রোদে শুকাবো। শুকানোর পর প্রকৃতির দিকে খেয়াল রাখতে হবে যেন ওই সময় বৃষ্টির কারণে মেঘ না জমে থাকে বা বৃষ্টি হয়ে ওই বীজগুলো আবার প্রকৃতির জলীয় বাষ্প না সংগ্রহ করে নেয়, সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে প্যাকেট করতে দেরি হয় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, আমরা কাগজের মধ্যে মুড়ে সেটাকে ভালো করে ঢেকে রাখবো যাতে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প না ওই বীজের মধ্যে যায়, যতক্ষণ না আমরা সংরক্ষণ করছি। সংগ্রহ করার পর আমরা 3 দিন ছাওয়া জায়গাতে রাখবো। বীজের একটা ঠান্ডা ভাব এসে যাবার পর প্যাকেটে যে দেবো, প্যাকেটে যাতে ঘাম না আসে তার জন্যই আমরা 3 দিন সুন্দর ছাওয়া জায়গায় ছাওয়া করে নেব। খেয়াল করতে হবে যে জায়গাতে আমরা ছাওয়া করতে দিয়েছি সেখান থেকে যেন মাটির রস বীজের উপর না আসে, এবং বীজটা শুকনো করার সময় আমরা কোনো ধাতব পাত্রে দেবো না। চেষ্টা করব তাপের কুপরিবাহী যে সমস্ত জিনিস সেইগুলোতে দেওয়ার, যা সহজে তাপ নিতে পারে না বা সহজে তাপ ছাড়তে পারে না সেই সমস্ত, যেমন খবরের কাগজ, থার্মোকল বা কাঠের আস্তরণের উপর, প্লাইউডের উপর আমরা এইভাবে বীজগুলোকে রেখে শুকিয়ে নিতে পারি এবং খুব আঘাত না দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে বীজগুলোকে শুকনো করে আমরা এয়ারটাইট জায়গায় রাখবো যাতে কোনো রকম ওখানে জলীয় বাষ্প না থাকে। কারণ প্রকৃতির উপর নির্ভর করে ওই প্যাকেটে থাকা জলীয় বাষ্পগুলো বীজ সংগ্রহ করে নেবে, তার ফলে সে অঙ্কুরোদ্গমে সাহায্য করতে পারে এবং এর কারণেই অঙ্কুরোদ্গমের ন্যূনতম যদি সে প্রকৃতির বাতাস পেয়ে যায় তখনই সেই বীজগুলো নষ্ট হয়ে যাবে। তাই বায়ু শূন্য করে আমরা বীজকে সংরক্ষণ করব। কিভাবে ঘরোয়া উপায়ে সংরক্ষণ করব প্রথম বলা যাক, তারপরে আমরা কি করে বিজ্ঞানসম্মত উপায় করব বা বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে করব সেটাও আমরা মোটা জাতীয় প্যাকেটে আমাদের সংগ্রহ করতে হবে প্রথমত। এবং আমরা প্রথমত জৈবিক উপায়ে সংরক্ষণ পদ্ধতিটা বলি, যেখানে ব্লিচিং পাউডার আমরা অল্প করে দিয়ে বীজ সংরক্ষণ করতে পারি। অর্থাৎ 1 কিলোগ্রাম যে কোনো বীজে আমরা 2 থেকে 3 গ্রাম পর্যন্ত ব্লিচিং পাউডার দিতে পারি। সেইভাবে আমাদের যেমন বীজ সংগ্রহ হবে তার উপরেই আমরা এই 2-3 গ্রামটাকে আনুপাতিক হারে ভেবে নিয়ে দিতে পারি। এছাড়াও আমরা দিতে পারি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর মধ্যে থাকে কার্কুমিন জাতীয় এক ধরনের পদার্থ, যা বীজকে সংরক্ষণে সাহায্য করে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। আমরা লঙ্কার গুঁড়োও দিতে পারি। 1 কিলোগ্রামে 1/2 গ্রাম লঙ্কার গুঁড়ো দিয়েও বীজ সংরক্ষণ করতে পারি, কারণ লঙ্কার গুঁড়োতে থাকে ক্যাপসাইসিন নামে একটা পদার্থ। এই ক্যাপসাইসিন হচ্ছে বীজ সংরক্ষণ ও পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারে। তাছাড়াও আমরা নিম পাতাকে সম্পূর্ণ শুকনো করে গুঁড়ো করে 1 কিলোগ্রাম যে কোনো বীজে প্রায় 20 থেকে 25 গ্রাম পাউডার আমরা দিতে পারি, এই নিম পাতার পাউডার, যেটাতে থাকে এজাডাইরিকটিন বলে একটা উপাদান। যদি আমরা গবেষণাগারে সংরক্ষণ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্রায়োপ্রিজারভেশন বলে একটা মেশিন থাকে, সেই মেশিনে আমাদের সংরক্ষণ করতে হতে পারে। আর ঘরোয়া উপায়ে যে পাত্রে রাখবো সেই পাত্রগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং 6 থেকে 8 মাস সর্বোচ্চ 12 মাস পর্যন্ত, অর্থাৎ 1 সিজন পর্যন্ত আমরা একটা বীজকে সংরক্ষণ করতে পারি, যেটা কিনা বিজ্ঞানসম্মত উপায়ে ক্রায়োপ্রিজারভেশনে রাখলে 2-4 বছর 10 বছর পর্যন্ত ভালো বীজকে সংরক্ষণ করা যেতে পারে। সেটা হচ্ছে -175 ডিগ্রি
সেন্টিগ্রেড তাপমাত্রায় তারা তরল নাইট্রোজেন রূপে এটাকে রাখার চেষ্টা করে। তাই দেশীয় বা ঘরোয়া উপায়ে আমরা বীজ সংরক্ষণ জানলাম এবং এভাবেই আমরা সংরক্ষণ করতে পারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।